স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এক দফা দাবিতে আজ থেকে অসহযোগের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আর অসহযোগ সফল করতে দেয়া হয় 15টি নির্দেশনা। এ সময় বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। রাজধানীর অনেক এলাকা থেকে মিছিল নিয়ে এসে শিক্ষার্থীদের সাথে যোগ দেন সর্বস্তরের মানুষ। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। গেল শুক্রবার সারা দেশে দোয়া ও মোনাজাত কর্মসূচি শেষে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু বেশ কিছু জায়গায় হামলার প্রতিবাদে তারা শনিবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। শনিবার দুপুর 2টার পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় তারা মিছিল নিয়ে তাদের দফাগুলোর পক্ষে স্লোগান দেয়। বেলা 3:30 নাগাদ বিক্ষোভ সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। এ সময় শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে ভাগ হয়ে বিভিন্ন স্লোগান দেন। জাতীয় পতাকার সঙ্গে তাদের দাবি প্লাকার্ডে লিখে সমবেত সুরে জানান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, শুধুমাত্র কোটা সংস্কার ছাড়া আর কোনো দাবি তাদের মেনে নেওয়া হয়নি। আমরা সরকারের কাছে একটাই চেয়েছি, বিচার। আসলে আমরা কিন্তু সাধারণ ছাত্র এবং সাধারণ জনগণ, আমাদের কোনো সহিংসতা বা কোনো কিছুর প্রতি আমাদের ইচ্ছা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও হলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিও আছে শিক্ষার্থীদের। নানা স্লোগানের পর সন্ধ্যার আগেই সমন্বয়করা বক্তব্য শুরু করেন। 9 দফার পরিবর্তে এবার ঘোষণা করেন এক দফা। এক দফা বাস্তবায়নে রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। আগামীকাল থেকে আমাদের অসহযোগ যেমন চলবে, রাজপথে আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। সকল জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন। পরে 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার আলটিমেটাম দিয়ে সমাবেশ শেষ করেন শিক্ষার্থীরা। নাজমুস সাকিব, এখন ঢাকা। সহিংসতার ঘটনায় প্রতিটি হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়াও নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে গণভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম ইমরুল কায়েস জানান, সন্ধে 7:30 থেকে রাত 10:20 পর্যন্ত প্রায় 3 ঘন্টা বৈঠক হয়। বৈঠকে তারা কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে একমত হন শিক্ষকরা। মতবিনিময়ে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 250 শিক্ষক। আজকে যারা ইয়াং যুবক, এমনকি যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশে এখন যেমন দেখছে তেমনই ছিল। 2001 সালে নির্বাচনের দিন থেকে শুরু করে প্রায় 21,000 নেতাকর্মী সারা বাংলাদেশে মৃত্যুবরণ করে, পঙ্গু হয়। 2013 সালে অগ্নিসন্ত্রাস, 3,000 মানুষ, অনেক সাধারণ মানুষও আগুনে পুড়িয়ে তাদের হত্যা করা হয়। এদিকে শনিবার সন্ধ্যার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধান ও প্রতিনিধিদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় 4 ঘন্টা বৈঠকের পর চলমান কারফিউয়ের নতুন সূচি ঘোষণা করেন তিনি। নতুন করে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া ভুল কর্মসূচি হিসেবে আখ্যা দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চাইলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন। শিশু বলতে আমরা যেগুলি বুঝি, সেই কোনো শিশু মারা যায়নি। এখানে
হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব। এই পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থী 2/8/24 তারিখে 75 জন এবং 3/8/24 তারিখে 59 জন, এই 2 দিনে মোট 134 জন ছাত্র এবং পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়ে গিয়েছে। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাঁচা বাজার কাউরান বাজারে কমেছে কাঁচা মালের সরবরাহ, আর যার ফলে বাজারে আগের সেই কর্মচাঞ্চল্য হারিয়েছে সেখানকার খেটে খাওয়া মানুষেরা। আর অন্যদিকে আড়তদাররা বলছেন এ ধারা যদি অব্যাহত থাকে তাহলে তার প্রভাব পড়তে পারে খুচরা বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন এ বিষয়ে দেলোয়ার হোসেনের প্রতিবেদনে। পণ্যবাহী এসব পরিবহন থেকে নামানো হচ্ছে কাঁচামাল। পরপর ট্রাকের পাশে ভিড়ছে ভ্যান। তখনই হুমড়ি খেয়ে পড়ছে একদল, যাদের আগ্রহ বেশি দেখা গেল কাঁচামরিচের দিকে। গাড়ি নিচে থেকে টোকে টোকে সে যাটা বিক্রি করি সেটা যেমন যে কোনো মতো চলতে পারি। কাঁচামরিচের দাম বেশি, 1000 টাকা পাল্লা, আমরা 500 টাকাও বেশি, 600 টাকাও বেশি। আঙ্গুর চাকিনা দিকে আমরা বর্তমানে কারণ বাজার আইয়া সাধারণ 2টা কাঁচামরিচ 2টা তরকারি নিয়ে এই বেচা বাগা হিসেবে বেচে আমরা সংসারটা কোনো রকম চালাই। রাত বাড়তেই এ বাজারে ভিড় করে শত শত পণ্যবাহী ট্রাক। এসব ট্রাক থেকে পণ্য খালাস করতে রীতিমতো তোড়জোড় লেগে যায় শ্রমিকদের। যদিও এখন কর্মচাঞ্চল্যে কিছুটা ভাটা পড়েছে। আগে মেলা গাড়ি আসতো, আগে কাজকাম ভালো হতো, এখন কম গাড়ি আসাতে আমাদের কাজকাম কম। 12 থেকে 1300 টাকা রুজি করতে পারতাম আমরা, আর এখন 5 থেকে 600 টাকা হয় না, খুব কম হয়। 15-20 দিন ধরে 500, 400, 300 এটা দিয়ে কোনো সংসারই চলে না। কাউরান বাজার ঘুরে দেখা গেল আড়তদার আর পাইকারদের ব্যস্ততা। কাঁচামালের গুণগত মান দেখে কেউ কেউ আলাদা টুকরিতে রাখছেন। চিৎকার চেঁচামেচিতে সরব গোটা এলাকা। দম ফেলার ফুসরত নেই কারো কারো। এর মধ্যেও মন ভালো নেই আড়তদারদের। আজকেও মাল আসছে, পাইকার কম। পাইকার কমের কারণে আমাদের মালটা কম রেটে বিক্রি হচ্ছে। যদি মনের ক্রেতা না আসতে পারে আমাদের মালের দাম হাফ হয়ে যায়। এদের গৃহস্থ ব্যাপারী সবাই মার খায়। রাত যত বাড়ে নগরীর সর্ববৃহৎ এই পাইকারি বাজারে ব্যস্ততা ঠিক ততটাই বাড়ে। চলমান সংকট এবং সড়কের ভোগান্তিতে পণ্য সরবরাহ কিছুটা কমেছে এই বাজারে, যা অব্যাহত থাকলে খুচরা বাজারে প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। কলাপাড়ার বাজারে কিছুটা কমেছে নদ নদী ও সাগর সহ বিভিন্ন জলাশয়ের মাছের সরবরাহ। ভারী বর্ষণের প্রভাবে প্রকারভেদে মাছের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। সেখানে চলে যাব। জসিম, এই মুহূর্তে তো আপনি কলাপাড়ায় আছেন, তো জানাবেন যে সেখানকার সরবরাহ পরিস্থিতি কম থাকার পেছনের কারণ কি, আর বিভিন্ন মাছের দাম কত দামে বিক্রি হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক, আপনি জানেন যে বেশ কিছুদিন পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সে কারণে বঙ্গোপসাগরে মাছ শিকার বন্ধ রেখে সকল ট্রলার মালিক এবং জেলে মাঝিমালারা নিরাপদ আশ্রয়ের জন্য তীরে ফিরে এসেছে। এবং একই সঙ্গে ভারী বর্ষণের ফলে কিন্তু নদ নদী এবং পুকুর, ঘের, জলাশয় সহ সকল জলাশয়ে মাছের বিচরণটা কিছুটা কমেছে। সে কারণেই জেলেদের জালে মাছের ধরা কম দেয়ায় কিন্তু মাছের সরবরাহ কিছুটা কমেছে। তো আজ আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া নাসিরপাড়া পাইকারি মাছ বাজারে। এখানে ইলিশ 1 কেজি থেকে 800 থেকে 1 কেজি ওজনের যে ইলিশ বিক্রি হচ্ছে 580 টাকা থেকে 1850 টাকা কেজি দরে, এবং রুই মাছ বিক্রি হচ্ছে 260 টাকা থেকে 350 টাকা প্রতি কেজি। কাতল বিক্রি হচ্ছে
250 থেকে 350 টাকা কেজি দরে, এবং পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে, এবং পোমা বিক্রি হচ্ছে 220 থেকে 300 টাকা কেজি দরে, এবং চিংড়ি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে। একথা বলা যায় যে সরবরাহ কম থাকায় কিছুটা মাছের দাম বেড়েছে এই কলাপাড়া পাইকারি মাছ বাজারে। তো এই খুচরা পথে আরো কিছুটা 10 থেকে 20 টাকা বেশি দরে বেচে বিক্রি করবেন বলে ব্যবসায়ীরা নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী জসিম পারভেজ যুক্ত ছিলেন কলাপাড়া থেকে এবং সেখান থেকে তিনি জানাচ্ছিলেন সর্বশেষ মাছের সরবরাহ এবং দরদামের সর্বশেষ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার 60টিরও বেশি গ্রাম। পানিবন্দী রয়েছে 20,000-এর বেশি মানুষ। এ নিয়ে আরও জানাতে জেলার ফুলগাজী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলেমান ডালিম। ডালিম, এই মুহূর্তে আপনি যুক্ত হয়ে আছেন, একটু জানাবেন যে বিপদসীমার কত উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে, আর প্রশাসনিক বা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা স্থানীয়দের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার জন্য, কি দেখছেন সেখানে? অনেক গত দুদিনের যে ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে আসা যে পাহাড়ি ঢল, সেটির কারণে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার 60টির বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। গতকাল রাত পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ফুলগাজীর মুহুরী নদীর পানি বিপদসীমার সর্বোচ্চ 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই যে অনেক সংখ্যক পানি যেগুলো আসলে ভারতের উজান থেকে আসা এবং ভারী বর্ষণের কারণে, যার ফলশ্রুতিতে কিন্তু ফুলগাজী, পরশুরামের যে বন্যার এবং নদী তীর রক্ষাতে যে বাঁধ রয়েছে 122 কিলোমিটার বাঁধ, সেই বাঁধের কিন্তু 15টির বেশি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আর এই ভাঙনের ফলে কিন্তু ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া যে বিস্তীর্ণ এলাকা, সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। একদম ফসলের মাঠ থেকে শুরু করে পুকুর, গর্ভসূচি থেকে সব জায়গায় কিন্তু একদম জলমগ্ন পরিস্থিতি। প্রশাসন থেকে ইতিমধ্যেই কিন্তু 1000-এর বেশি শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং বেশ কয়েকটি পরিবারকে ফায়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। আমরা কথা বলেছি ফেনীর যে জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে অবস্থা তৈরি হয়েছে ফুলগাজী এবং পরশুরামে, এই অবস্থা কিন্তু বিগত 4 দশকও তৈরি হয়নি। এত সংখ্যক পানি কিন্তু এই অঞ্চলের মানুষ আগে কখনো দেখেনি। আর আমরা কথা বলেছি স্থানীয় যে সংসদ সদস্য, তার সাথে তিনি আমাদেরকে বলেছেন জরুরি ভিত্তিতে যেসব ব্যবস্থা গ্রহণ করার দরকার, সেটি কিন্তু তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে সেই ব্যবস্থা গ্রহণ করছেন। এই নদীর যেসব জায়গায় ভেঙেছে সেসব মেরামতের জন্য তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ফেনীর বেশ কয়েকটি গ্রাম। আর সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলেমান ডালিম। আর এরই সাথে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। দীর্ঘ 13 দিন ধরে ঢাকা মেডিকেলের আইসিইউতে পড়ে আছে নাম পরিচয়হীন এক তরুণ। সাম্প্রতিক সহিংসতায় এক চোখ ও স্মৃতিশক্তি হারানো তরুণের চিকিৎসা হলেও স্বজনদের সন্ধান মিলছে না। খানিক সুস্থ হওয়া আহত তরুণকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা চেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রিপন হাসানের তোলা ছবিতে দেখুন মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। নামটা বলতে পারবা? তোমার বাড়ি, বাবা মা কারো কথা মনে পড়ছে? তোমার বাবা মা কারো কথা মনে পড়ছে? চিকিৎসকের কথায় সাড়া দিলেও মুখ ফুটে কোনো কিছুই বলতে পারছেন না এই তরুণ। কি তার নাম, কার সন্তান, কোথায় বাড়ি, ব্যক্তিগত মোবাইল নম্বর, কোথায় কিভাবে আহত হয়েছেন কিছুই যেন মনে নেই তার। তবে চিকিৎসকের প্রশ্নে মাঝে মাঝে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। তোমাকে এখন বাড়িতে পাঠাবো, বসবা? সাম্প্রতিক সহিংসতায় তরুণের মাথার সামনে পেছনে গুলি লাগে। গুলিতে বাম চোখের আলো নিভে যায় চিরতরে, ক্ষত বিক্ষত হয় মাথার পেছন পাশ। গত 18 জুলাই সহিংসতার সময় আশপাশের মানুষ প্রাণে বেঁচে যাওয়া তরুণকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রেখে চলে যান। তাৎক্ষণিক চিকিৎসার পরদিন অপারেশন করে ডিএমসির বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় এই তরুণকে। এটা তার মাথাতে গুলি লাগছে আর কি, চোখের ভিতর দিয়ে গুলিটা মাথার ভিতর দিয়ে বেরিয়ে গেছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র দেওয়া হয় 19 তারিখ থেকে, অপারেশনের পর থেকেই সে ভেন্টিলেটরে ছিল। গত 22 তারিখে তাকে ভেন্টিলেটর থেকে উইথড্র করা হয়েছে এবং তার শ্বাসনালীতে যে টিউব ছিল সেটাও খুলে দেওয়া হয়েছে।
আহত রোগীর স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন চিকিৎসকরা। তার স্মৃতিশক্তি ফিরে আসার ব্যাপারে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেক রোগী আস্তে আস্তে চিকিৎসায় এ ধরনের রোগীরা কিছুটা স্মৃতিশক্তি হয়তো ফিরে পায়। রোগীর পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, খাবার সহ সবকিছুর দেখভাল করছেন পাশের রোগীর স্বজন ও হাসপাতালের স্টাফরা। ডক্টর, নার্স, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট যারা আছেন, ওয়ার্ড বয় যারা আছেন, তারা সার্বক্ষণিক যত্ন নিচ্ছেন। তোমার নাম বলো। লাইফ সাপোর্ট খুলে দেয়া এই তরুণের পরিচয় জানতে দীর্ঘ ১৩ দিন ধরে নানা চেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। তোমার নামটা বলতে পারবা? তোমার বাবা মার কাছে পাঠিয়ে দিব। মুজাহিদ শুভ, এখন ঢাকা। মশাবাহিত ফাইলেরিয়া বা গোদরোগ আক্রান্ত ব্যক্তিকে পঙ্গু করে দেয়, আর যাতে করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ওপরে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবও পড়ে বেশ। এই রোগের চিকিৎসায় অস্ত্রোপচারে বাড়ে হচ্ছে জটিলতা, আর যেই কারণে যেটা হুমকি স্বরূপ হতে পারে দেশের জনগোষ্ঠীর জন্য। সম্প্রতি গোদরোগবাহী ম্যানসোনিয়া মশার উপস্থিতি মিলছে দেশে, আর যা ছড়িয়ে পড়লে ফের দেখা যেতে পারে হচ্ছে গোদ রোগের সংখ্যা বাড়তি। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলনের একটা প্রতিবেদনে, দেখে আসবো সেটি। বরিশালের বারৈপাড়া বিশারকান্দি থেকে সাভারের ফাইলেরিয়া হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৩৫ বছর বয়সী আকলিমা। অস্বাভাবিক 2 পা ও হাত নিয়ে স্বাভাবিক চলাফেরাও কঠিন হয়ে পড়েছে তার। 16 বছর বয়সে আকলিমার 1 পা ফুলে ওঠে। তখন গ্রামের কবিরাজের পরামর্শে চলে চিকিৎসা। কিছুটা উন্নতি হলে সংসার গড়েন, যদিও সে সুখ বেশি দিন টেকেনি। সঠিক চিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে ফুলে বিশাল আকার ধারণ করে তার 2 পা। 6 মাস যাইতে, 1 বছর যাইতে বা 2 বছর যাইতে মানে ভালো থাকতাম। 2 বছর যাইতে পরে আবার দেখা দিত ওই জ্বর হইতো, জ্বর হইলে পর আস্তে আস্তে আবার বাড়তি। এই 3 দিন 5 দিন হয়তো এরকম থাকতে আবার কমে যেতে। মূলত কিউলিক্স ও ম্যানসোনিয়া মশার মাধ্যমে ফাইলেরিয়া নামের এ রোগ ছড়ায়। একে স্থানীয়ভাবে গোদরোগও বলা হয়। দেশের উত্তরাঞ্চল সহ প্রায় সব জেলায় গোদরোগী দেখা যায়। আক্রান্ত ব্যক্তিকে মশা কামড়ালে ব্যক্তির শরীর থেকে এ রোগের জীবাণু মশার দেহে ঢুকে পড়ে। পরে ওই মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই জীবাণু ওই ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ে। গোদরোগ আক্রান্ত ব্যক্তিকে পঙ্গু করে দেয়। এতে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উপর। এ রোগের চিকিৎসায় অস্ত্রোপচারে বাড়ে জটিলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে লেখা আছে যে ফাইলেরিয়া রোগীদের পা এবং হাত ফুলে গেলে অপারেশন করা নিষিদ্ধ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে অনেকে খালি সুযোগ পাইলে অপারেশন করে, এমনকি পা কাটি ফেলে। আমাদের বহু ছবি আছে, দেখবেন পা কাটে ফেলে, এবং রোগীদের সাফারিংস আরও বেড়ে যায়। এ রোগে আক্রান্ত ব্যক্তির শরীর অস্বাভাবিক বৃদ্ধি ছাড়াও অন্ধ হয়ে যায়। প্রবাসীদের মাধ্যমেও এ রোগ ছড়াতে পারে, যদিও এ নিয়ে নেই জরিপ কিংবা গবেষণা। ফাইলেরিয়ার প্যারাসাইট কিন্তু 8টা। আমি মনে করি এই 8টার উপরে সার্ভে করা উচিত, কারণ অন্য জীবাণু আছে, যেমন লোয়া একটা জীবাণুর নাম, অঙ্কসার্কা বুলবুলাস একটা জীবাণুর নাম। ওই 2টা জীবাণু যদি থাকে তাহলে চোখ অন্ধ হয়ে যায়। আফ্রিকান কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিতে আছে, তো ওখানে তো আমার দেশের লোকেরা চাকরি করে, তো ওরা তো ওই দেশ থেকে যখন এই দেশে আবার ফেরত আসে, তো তাদেরকে যদি মশা কামড় দেয়, সেখান থেকে আবার নতুন একজন ইনফেক্টেড হবে। গোদরোগ নিয়ে এখন রয়েছে সামাজিক কুসংস্কার। লক্ষণ দেখা মাত্রই চিকিৎসার আওতায় আনা হলে জীবনযাত্রার পরিবর্তনে কর্মক্ষমতা হারানোর ঝুঁকি কমে, বলছেন এ চিকিৎসক। তার পাটা সাবান দিয়ে ভালো করে ধুবে, ফাঙ্গাস আক্রমণ করেছে বা সাদা হয়েছে সেগুলোতে যে আমরা যে ড্রাগটা দিব বা ক্রিমটা ইউজ করতে বলি, সেটা যেন নিয়মিত যদি করে তাহলে সে অনেকটা এখান থেকে মুক্ত পাবে। একটা ব্যায়াম শিখে দিই আমরা, আর বলি যে বিছানার উপর যাতে অবশ্যই পাটা একটু বালিশের উপর দিয়ে ঘুমাবে, আর যেখানে বসে কাজ করবে সেখানে যেন পাটা একটু উঁচু জায়গাতে রাখে। প্রতি বছর এই হাসপাতালটিতে 1000-এর বেশি গোদরোগী চিকিৎসা নিয়ে থাকেন, যারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসেন।
তবে উদ্বেগের বিষয় দেশে নতুন এক মশার উপস্থিতি মিলেছে যা গোদ্রোগ বিস্তারে সহায়ক। এটার পেটের মধ্যে অনেক বেশি রোগাকার। গোদ্রোগ ছড়াতে কাজ করা কিউলিক্স মশা দেশে নতুন না হলেও ম্যানসোনিয়া মশার অস্তিত্ব মিলেছে। বিশ্বের বহু দেশে এ মশা থাকলেও বাংলাদেশে প্রথম পাওয়া গেছে। মূলত এ মশা জলাশয়ে জন্মে, বংশবিস্তারে ডিম পাড়ে কচুরিপানার শিকড়ে। আমরা আরও একটি নতুন মশার জাত পেয়েছি, যেটি ম্যানসোনিয়া ব্ল্যান্সার্ড। এই মশাটি বাংলাদেশের হিস্ট্রিতে ছিল না। বাংলাদেশে ফাইলেরিয়ার ভেক্টর ছিল কিউলেক্স, কিন্তু এই ম্যানসোনিয়া ব্ল্যান্সার্ড যে মশাটি, এই মশাটিও কিছু কিছু দেশে ফাইলেরিয়ার ভেক্টর। এই মশাটি যদি আমাদেরকে দেখতে হবে আরও গবেষণা করে যে এর ঘনত্ব আসলে কতটা বেশি। একসময় বাংলাদেশে গোদ্রোগ সমস্যা একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা হলেও সে চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। গেল বছর সরকারের পক্ষ থেকে গোদ্রোগ মুক্ত ঘোষণা করে বাংলাদেশকে, যদিও চিকিৎসকরা বলছেন জেলা উপজেলায় এখনও গোদ্রোগী মিলছে। এমত অবস্থায় সঠিক তদারকি এবং গবেষণার কথা বলছেন তারা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।